ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BHIE 145 ইউনিট 12 এবং ইউনিট 13 টপিক colonialism and imperialism, a rise of fascism and Nazism. এই আলোচনায় আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় প্রথমে পাঠ্যক্রমগুলির উদ্দেশ্যগত দিক। এই উদ্দেশ্যগত দিক প্রসঙ্গে আমি প্রথমেই বলতে চাই, এই পাঠ্যক্রম এর মাধ্যমে পাঠক সমাজ উপনিবেশবাদ বলতে কি বোঝায়, সাম্রাজ্যবাদের বিভিন্ন পর্ব, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ অর্থাৎ কলোনিয়ালিজম টু ইম্পেরিয়ালিজম, উপনিবেশবাদ থেকে কিভাবে সাম্রাজ্যবাদ এই শব্দের বন্ধনে আজ বিশ্ব আক্রান্ত হলো, এই বিষয়টা সম্পর্কে যেমন পাঠক সমাজ উপলব্ধি করতে পারবে, এর পাশাপাশি পাঠক সমাজ উপনিবেশবাদের বিভিন্ন পর্ব আমরা বিশেষ করে ভারতবর্ষের প্রেক্ষাপটে আলোচনার বোঝার চেষ্টা করব। এর পাশাপাশি ফ্যাসিবাদ রাষ্ট্র দর্শন ইটালির উপর কি প্রভাব বিস্তার করেছিল, সমগ্র বিশ্বে এই ধরনের মতাদর্শের প্রাধান্যগত দিক, এছাড়াও নাৎসিবাদ ও জার্মানি, নাৎসিবাদ এবং জার্মানির রাজনীতিতে তার আধিপত্য বিস্তার, এবং সবশেষে আমরা পাঠ্যক্রমের একটা মূল্যায়ন সম্পর্কে উপলব্ধি করতে পারব। আমি প্রথমে বলতে চাই, উপনিবেশবাদ বলতে আমরা ঠিক কি বুঝি। সমগ্র পৃথিবীর ইতিহাসে সৃষ্টির একেবারে জন্মলগ্ন থেকে যদি আমরা ডারউইনের তত্ত্ব অর্থাৎ সার্ভাইভাল অফ দি ফিটেস্ট বা যোগ্যতমের উদ্বর্তন, এই তত্ত্বের দ্বারা বিচার বিশ্লেষণ করি বা আমাদের চিন্তা চেতনার মধ্যে স্থান দিই, তাহলে তার প্রতিফলন পৃথিবীর প্রত্যেকটা সভ্যতার মধ্যেই কম বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ যিনি শক্তিশালী, যিনি অন্যের থেকে আলাদা, তিনি সমাজ, রাষ্ট্র বা সমগ্র সভ্যতার কেন্দ্রবিন্দুতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করবেন, অন্তত ডারউইনের তত্ত্ব অনুযায়ী সেটাই বলে। এবং এই পৃথিবীতে তারাই তাদের অস্তিত্ব রাখবে যারা যোগ্যতম। এবং সেই হিসেবে এই চিন্তা ভাবনার বিকাশ পরিব্যাপ্ত হয়। আমরা যদি লক্ষ্য করি তাহলে অতি প্রাচীনকাল গ্রিক সাম্রাজ্যবাদের কথা আমরা লক্ষ্য করি। সেখানে এথেন্স বা স্পার্টার মধ্যে যে লড়াই হয়েছিল সেটা মূলত একটা উপনিবেশ বা সাম্রাজ্য
বা আধিপত্য বিস্তার করার একটা লড়াই। আবার গ্রিকদের সাথে পারসিকদের লড়াই, সেটাও একটা আধিপত্য বিস্তার করার লড়াই। এবং গ্রিক বীর আলেকজান্ডার বিশ্বব্যাপী সাম্রাজ্য বা উপনিবেশ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিলেন। আবার ভারতবর্ষে প্রাচীন সভ্যতার দিকে তাকালে আমরা সমুদ্রগুপ্তের সর্বভারতীয় হিন্দু সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার একটা বাসনা কাজ করেছিল। অর্থাৎ সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ এই ধারণাটা অতি প্রাচীনকাল থেকেই পৃথিবীতে ছিল। কাজেই উপনিবেশ আর সাম্রাজ্যবাদ আমরা এই শব্দকে অনেকটা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ হিসেবেই গণ্য করতে পারি। কাজেই আপনারা উপনিবেশবাদ কি আমি তারপরেই পিপিটিতে রেখেছি যে সাম্রাজ্যবাদ জাস্ট এটা ইংরেজি শব্দে আমরা যদি বাংলা তর্জমা করি বা অনুবাদ করি তাহলে কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজম আর ইম্পেরিয়ালিজমের মধ্যে সূক্ষ্মতর পার্থক্য, এবং সেই পার্থক্যের জায়গাটা অতি সাম্প্রতিক মার্ক্সবাদী চিন্তকদের হাত ধরে অনেক বেশি পরিব্যাপ্ত হয়েছে। উপনিবেশবাদ আদতে কি, বা কলোনিয়ালিজম বা কলোনি, যেমন ধরুন একটা উপনিবেশ বলতে আমরা সেই সমস্ত অঞ্চল বা ভূখণ্ডকে উপলব্ধি করব যেখানে অন্যান্য তার চেয়ে বা তার থেকে শক্তিশালী কোন শক্তির আধিপত্য প্রতিষ্ঠা হয়, এবং সেটা ভৌমিক আধিপত্য অথবা শক্তির প্রাধান্য। এই ব্যাপারটাকে আবার মার্ক্সবাদী চিন্তকরা যখন কোন ভূখণ্ডের উপর রাজনৈতিক সামরিক আধিপত্যবাদের পাশাপাশি যখন অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাকে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ বলে আখ্যায়িত করছে। দুটো শব্দের, কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম, সেম সাইড অফ ওয়ান কয়েন, একটা কয়েনের এপিঠ ওপিঠ আমরা হিসেবে গণ্য করতে পারি। একটা মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবে আমরা কিন্তু গণ্য করতে পারি। এখন উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ রাজনীতির পরিভাষায় একটা নেতিবাচক বা নিন্দাসূচক শব্দ। তার কারণ এর মধ্যে দিয়ে এক ধরনের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত। এই শব্দটির সঙ্গে পৃথিবীর সব মানুষই দীর্ঘকাল ধরে পরিচিত, আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। সংবাদপত্র, নানান রকমের গণমাধ্যম, রাজনৈতিক সাহিত্যে আজ এই শব্দটি বহু নিন্দিত একটা শব্দ। উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ
শব্দটির সাধারণ অর্থ বিশ্লেষণ করলে এক রাষ্ট্র কর্তৃক অন্য এক অপেক্ষাকৃত অনুন্নত দুর্বল রাজ্য গ্রাস করার একটা প্রচেষ্টা হিসেবে আমরা এই বিষয়টাকে দেখতে পাই। উদ্দেশ্য হচ্ছে নিজের রাষ্ট্রের সীমানাকে বৃদ্ধি করা এবং রাজ্যের অধিবাসীদের উপর আধিপত্য স্থাপন বা শাসন প্রতিষ্ঠা করা। সাম্রাজ্যবাদ হলো একটা রাজনৈতিক ধারণা ও নীতি যা সাম্রাজ্যবাদী কার্যকলাপকে সর্বদা উৎসাহ প্রদান করে। সাম্রাজ্য বিস্তার, নতুন স্থান দখলের নীতি, নিজ রাষ্ট্রের স্বাভাবিক সীমানাকে বৃদ্ধি করা, অন্য জাতির উপর শাসন কায়েম করা, এটা এক ধরনের উগ্র জাতীয়তাবাদের বহিঃপ্রকাশও বটে, এটা বলা যেতেই পারে। কাজেই উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ কে আমরা অনেকটা সমার্থক শব্দ হিসেবেই বিচার করতে পারি। যেমন ভারতবর্ষ দীর্ঘদিন ব্রিটেনের কলোনি বা উপনিবেশ ছিল। তাহলে ভারতবর্ষ হচ্ছে ব্রিটেনের উপনিবেশ। এইভাবে যখন একটা রাষ্ট্র অনেকগুলি রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার, ভৌমিক, সামরিক এবং অর্থনৈতিক একটা নিয়ন্ত্রণ তৈরি করে, তাকে আমরা উপনিবেশবাদ বলে আখ্যায়িত করতে পারি। কাজে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদকে আমরা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ এই অর্থে আমাদেরকে ভাবতে হবে। তবে সাম্রাজ্যবাদ শব্দটি সপ্তদশ শতকেও ইংল্যান্ড, ফ্রান্স ইম্পেরিয়ালিজম শব্দটা প্রচলিত থাকলেও এই শব্দটা কিন্তু 19 শতকের পূর্বে সে অর্থে ব্যাপকভাবে প্রচলন লক্ষ্য করা যায়। বিশেষ করে 1830 থেকে 48 এই সময় যখন ফ্রান্সে জুলাই বিপ্লব বা জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, তখন ফরাসি শব্দ এই ইম্পেরিয়ালিজম অর্থাৎ সাম্রাজ্যবাদের সমার্থক শব্দ হিসেবে প্রথম ব্যবহৃত হয়েছিল। এই শব্দটি বোনাপার্টিজম এর প্রায় সমর্থক শব্দেই পরিণত হয়েছিল। নেপোলিয়ন বোনাপার্ট যেমন একটা আধিপত্য তৈরি করেছিল, শব্দ এই পর্বে আমরা লক্ষ্য করি। তবে 19 শতকের মধ্যভাগে ফ্রান্সে তৃতীয় নেপোলিয়ন কিন্তু দ্বিতীয় সাম্রাজ্য, সেকেন্ড ইম্পেরিয়ালিজম বা এম্পায়ার, দ্বিতীয় সাম্রাজ্য তৈরি করছেন 1851, যা আমি ইতিমধ্যে কিন্তু আমার পূর্ববর্তী আলোচনা উল্লেখ করেছিল। অতএব এই শব্দটা ব্যবহার কিন্তু আমরা 19 শতকে এসে ব্যাপকতর দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করছি। এবং আমরা 1909 খ্রিস্টাব্দের সময় পর্বে
অ্যান্টি ইম্পেরিয়ালিজম এইরকম একটা শব্দকেও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি, অর্থাৎ সাম্রাজ্যবাদের বিরোধী এইরকম একটা আমরা ধারণা পাচ্ছি। আবার 1890 নাগাদ লর্ড রোজবেরির মতো উদারপন্থীরা সাম্রাজ্যবাদের এক নতুন ব্যাখ্যা এনে উপস্থিত করছেন, যেটাকে আমরা উদারপন্থী সাম্রাজ্যবাদ বা লিবারেল ইম্পেরিয়ালিজম বলছি। অর্থাৎ আমরা এই সাম্রাজ্যবাদ শব্দটা কিন্তু 19 শতকে এর ব্যাপক প্রচলন লক্ষ্য করছি, এবং 1870 থেকে 1914 তার আগে পৃথিবীতে অসংখ্য উপনিবেশ ছিল বা আধিপত্যবাদ ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে করে তার অবসান। 1870-এর পর থেকে 1914 এই সময়ে ইউরোপে আবার নতুন করে এক ধরনের সাম্রাজ্যবাদের উদ্ভব হচ্ছে, যেটাকে নিও ইম্পেরিয়ালিজম অর্থাৎ নয়া সাম্রাজ্যবাদ এইরকম তকমায় আখ্যায়িত করা হচ্ছে। অর্থাৎ এইরকম একটা শব্দে অভিহিত করা হচ্ছে। পাঠক সমাজ উপলব্ধি করার চেষ্টা করবেন যে এক্ষেত্রে যে এ হবসন বিখ্যাত তাত্ত্বিক অর্থনীতিবিদ বা অর্থনৈতিক ইতিহাসবিদ বলা যায়, তিনি ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে বিষয়টাকে তিনি বলছেন যে সাম্রাজ্যবাদের একটা অর্থনৈতিক ব্যাখ্যাও প্রদান করছেন, এবং এই ব্যাখ্যাকে আরো একটা সমর্থন আমরা পাই লেনিনের রচিত ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম 1916 এই লেখনীর মধ্যে দিয়ে লেনিনের মতে যে সাম্রাজ্যবাদ হলো ধনতন্ত্রবাদের একটা উচ্চতর বা সর্বোচ্চ পর্যায়। অর্থাৎ সাম্রাজ্যবাদ এই ব্যাপারটা উপনিবেশবাদের ধারণা থেকেও আরো একটা বিশেষ আগ্রাসীমূলক চিন্তা বা চেতনার বহিঃপ্রকাশ, যা মূলত শিল্প বিপ্লব হওয়ার পর বাজার দখল বা শিল্প বিপ্লবের দ্বারা যে উদ্বৃত্ত পণ্য উৎপাদন পুঁজিবাদী শ্রেণীর মানুষ তৈরি করেছিল, তা থেকে সাম্রাজ্যবাদী ধারণা বা ইম্পেরিয়ালিজম এর ধারণা স্পষ্ট রূপ লাভ করে। অর্থাৎ পূর্ববর্তী পর্বে একটা রাষ্ট্রের রাজনৈতিক আধিপত্য এবং তার শক্তির আস্ফালন কে আমরা যদি কলোনিয়ালিজম আখ্যায়িত করি, তার সাথে যুক্ত হয় যখন অর্থনৈতিক চিন্তা চেতনা, অর্থাৎ রাজনৈতিক আধিপত্য, সামরিক আধিপত্য এবং অর্থনৈতিক আধিপত্য, এর তিনের সংমিশ্রণে তৈরি হয় ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের ধারণা। অর্থাৎ উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম
যার সাথে সাম্রাজ্যবাদী বা ইম্পেরিয়ালিজম এর পার্থক্যটা খুবই সূক্ষ্মতর। এইটুকু বিষয় আমাদেরকে কিন্তু মননে বা স্মরণে সর্বক্ষণ রাখতে হবে, বিশেষ করে মার্ক্সবাদী চিন্তকদের ধারণাকে প্রাধান্য দিলে। তবে লেনিনের তত্ত্বের যুক্তিকে অনেকটা অসুবিধাজনক বলেও ডেভিড টমসনের মতো ইতিহাসবিদরাও অভিহিত করেছেন। তারা অন্যভাবে এই সাম্রাজ্যবাদের বিষয়টাকে ব্যাখ্যা করতে চান। আবার গর্ডন ক্রেগের মতো ইতিহাসবিদরা বলছেন যে অর্থনৈতিক স্বার্থের সাথে রাজনৈতিক স্বার্থের সহাবস্থানে দেশকে সাম্রাজ্যবাদী করে তোলে। ঠিক আছে, অর্থাৎ কোন কোন দেশ যেমন ইটালি ও রাশিয়াতে অর্থনৈতিক উপাদানের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যের প্রভাব কিন্তু বেশি থেকেছে। তবে আমি একটা বিষয় এ প্রসঙ্গে পাঠক সমাজকে বলতে চাই। দেখুন, গ্রিক বীর আলেকজান্ডার বিশ্বব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি কিন্তু অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার স্বার্থের চেয়েও তিনি কত বড় মাপের বীর, তার শক্তির আস্ফালন সেটা দেখানোর জন্যে কিন্তু বিশ্বব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিল। এবং ইংল্যান্ডেরও একসময় আমেরিকার ত্রয়োদশ উপনিবেশ প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতবর্ষ, আফ্রিকা, এই সমস্ত অংশে, এমনকি আয়ারল্যান্ডেও, আয়ারল্যান্ড থেকে আমেরিকা, ভারতবর্ষ থেকে আফ্রিকা, এই সর্বত্রই তাদের উপনিবেশ ছিল। এবং যে কারণে একটা সময় ব্রিটেনকে বলা হতো যে তাদের সূর্য অস্ত যায় না, অর্থাৎ তাদের কলোনি বা উপনিবেশ এতটাই বিস্তৃত ছিল যে তার এক অংশে যখন দিন, অপর অংশে অন্ধকার আচ্ছন্ন রাত্রি। পাঠক সমাজ উপলব্ধি করার চেষ্টা করবেন উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই দুই শব্দের সূক্ষ্মতর পার্থক্যের জায়গা। অর্থাৎ উপনিবেশবাদের সাথে যখন অর্থনৈতিক স্বার্থ পুরোপুরিভাবে সম্পৃক্ত হয় বা বণিক গোষ্ঠীর দ্বারা উপনিবেশের বা কলোনিগুলো অর্থনীতি নিয়ন্ত্রিত হয়, তখন আমরা তাকে সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তি বা সাম্রাজ্যবাদ বলে অভিহিত করব। এবং এই সাম্রাজ্যবাদের সম্প্রসারণ আফ্রিকার বিভিন্ন অংশের মধ্যে ব্যবচ্ছেদ ঘটায়। এশিয়ায় সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা ইউরোপীয় শক্তিগুলির মদমত্ততা আমরা লক্ষ্য করেছি। এশিয়ার বিভিন্ন অংশে, আফ্রিকার বিভিন্ন অংশের উপর ইউরোপীয় শক্তিগুলি শিল্প বিপ্লবের পর তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। কাজেই সাম্রাজ্যবাদের বিষয়টিকে আমাদের এভাবেই উপলব্ধি করতে হবে। উপনিবেশবাদের বিভিন্ন পদ, দেখুন, একটা রাষ্ট্রে বা একটা অংশে উপনিবেশবাদী চিন্তা চেতনা মূলত সেখানে প্রথমে
একদল বণিক গোষ্ঠী আসে, তার সাথে সাথে মিশনারিজ বা ধর্ম প্রচারকরা আসে, তারপর একদল শাসকের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং এইভাবেই উপনিবেশ গুলো তৈরি হয় বা কলোনি গুলো তৈরি হয় এবং এই কলোনির ওপর ঔপনিবেশিক রাষ্ট্র তার আধিপত্য তৈরি করলে উপনিবেশবাদ বিষয়টা স্পষ্টতর হয়। এই উপনিবেশবাদের বিভিন্ন পর্ব, বিশেষ করে 3টি পর্বের কথা আমরা এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই। যার প্রথম পর্বে আমরা লক্ষ্য করি যে উপনিবেশিক শক্তি তার একচেটিয়া আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার জন্য মনোপলি ট্রেড এর প্রতিষ্ঠা করে বা একচেটিয়া আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে। যেমন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে অন্যান্য প্রতিদ্বন্দ্বী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসি, ডেনমার্ক, ওলন্দাজ এই সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানিদেরকে পরাস্ত করে তার আধিপত্য তৈরি করেছিল এবং ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের উপর একটা একচেটিয়া আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেছিল। কাজেই এটা আমরা প্রথম পর্বের উপনিবেশ এর বা ঔপনিবেশিক অর্থনীতির একটা বিশেষ বৈশিষ্ট্য বা পর্ব হিসেবে উল্লেখ করতে পারি। সেকেন্ড স্টেজে আমরা কি দেখতে পাই? অবাধ বাণিজ্য। অবাধ বাণিজ্য বা ফ্রি ট্রেড, অর্থাৎ অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশীয় কোম্পানিগুলোকেও উপনিবেশের বাজার ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ সেখানে তাদের ব্যবসা বাণিজ্য করার অধিকার স্বীকৃতি দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবে আমরা এটা লক্ষ্য করি যে দ্বিতীয় পর্বে উপনিবেশের বাজারে নানান ধরনের প্রতিযোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলে একচেটিয়া অর্থনৈতিক শোষণ বা নির্গমন থেকে উপনিবেশের বাজার সাম্রাজ্যবাদী শক্তির থেকে কিছুটা হলেও মুক্ত হয়। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখি যে 1857 মহাবিদ্রোহের পর দ্য গ্রেট রেভল্ট অফ 1857, 1857 মহাবিদ্রোহের পর থেকে এই অবাধ বাণিজ্যিক অর্থনীতি প্রাধান্য পায় এবং থার্ড ফেজে আমরা ধনতান্ত্রিক কর্মতৎপরতা অর্থাৎ ক্যাপিটাল অ্যাকুমুলেশন বা ক্যাপিটাল ইকোনমি, পুঁজিবাদী অর্থনীতির বিস্তার লক্ষ্য করি। অর্থাৎ সেখানে ঔপনিবেশিক শক্তি এবং উপনিবেশের পুঁজিপতিদের একটা মেলবন্ধন কিন্তু আমরা লক্ষ্য করি। কাজে স্বাভাবিকভাবে আমরা যেটা দেখলাম যে উপনিবেশবাদ
উপনিবেশে, যেমন ইংল্যান্ডের উপনিবেশ ভারতবর্ষের কথাই আমি এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে বলছি, তার কারণ এতে পাঠক সমাজকে বুঝতে সহজ হবে। 3 ধরনের অর্থনৈতিক তৎপরতা বা অর্থনৈতিক ক্ষেত্রে 3 ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। প্রথমে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালায় মনোপলি ট্রেড। তারপরে লেসে ফেয়ার ট্রেড বা অবাধ বাণিজ্য নীতি। তাতে ব্রিটেনেরই অন্যান্য কোম্পানিকেও সুযোগ দেওয়া হয়, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু নয়, যেমন রেলওয়েজ এর ক্ষেত্রে ব্রিটিশ ইন্ডিয়ান পেনিনসুলার কোম্পানিকেও প্রাধান্য দেওয়া হয়েছিল। এবং শেষ পর্যায়ে আমরা দেখেছিলাম যে ইউরোপীয় পুঁজিবাদের সাথে দেশীয় পুঁজিবাদ, অর্থাৎ দেশীয় শিল্পপতিদেরও একটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা হয়েছিল। যেমন হুগলির তীরবর্তী অঞ্চলগুলোতে যে পাটকলগুলো তৈরি হয়েছিল, সেখানে আমরা ইউরোপীয়দের আধিপত্য লক্ষ্য করি। আবার বোম্বে, গুজরাট, আহমেদাবাদ এর মতো শহরগুলোতে পার্সি এবং মারোয়ারি শিল্পপতিদের বা গোষ্ঠীর আধিপত্য বস্ত্র শিল্পে লক্ষ্য করা যায়। অর্থাৎ একদিকে আমরা ব্রিটেনের ম্যানচেস্টার কেন্দ্রিক বস্ত্র শিল্পের বা বস্ত্র সম্ভারের উপস্থিতি ভারতবর্ষের অর্থনীতিতে লক্ষ্য করি, অর্থাৎ ব্রিটেনের ক্যাপিটালিস্ট ক্লাসের ট্রেডিং বা বাণিজ্যকে আমরা যেমন লক্ষ্য করি, এবং ইনভেস্টর বা পুঁজিপতি ব্রিটেনের তাদের জুট ইন্ডাস্ট্রি বা অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লক্ষ্য করি, তেমনি আবার ইন্ডিয়ান ক্যাপিটালিস্ট ক্লাস বা পুঁজিবাদী শক্তির অর্থনীতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, উপস্থিতি লক্ষ্য করি। আপনারা এই বিষয়ে ইউনিট নাম্বার 12 আরো ডিটেলস আলোচনা উপলব্ধি করবেন। আমার পরবর্তী আলোচনার ক্ষেত্র ইউনিট নাম্বার 13। এই পাঠ এককের মধ্য দিয়ে আমরা রাইজ অফ ফ্যাসিজম, কি করে ফ্যাসিস্ট মতাদর্শ বা আইডিওলজি তার উৎপত্তি হলো, পাশাপাশি জার্মানিতে নাজি ডক্ট্রিন, নাজিজম বা নাৎসি মতবাদের বিকাশ লক্ষ্য করি। আমি ইতিপূর্বে আমার পূর্ববর্তী আলোচনায় প্রথম বিশ্বযুদ্ধ অবসানে ইউরোপের রাজনৈতিক চিন্তন জগতে বা রাষ্ট্রগুলির মধ্যে বিভিন্ন ধরনের চিন্তার
এক প্রবাহমানতার কথা উল্লেখ করেছি। যেমন প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির পর মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের আদর্শবাদকে সামনে রেখে গণতান্ত্রিক চিন্তা চেতনার বিকাশ লক্ষ্য করেছিলেন। আবার পাশাপাশি ওই একই সময় পর্বে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ইটালিতে কিন্তু গণতান্ত্রিক চিন্তা চেতনার পরিবর্তে এক বিশেষ ধরনের রাজনৈতিক দর্শন আমি এই অর্থে বলছি, তার কারণ হেগেলীয় দার্শনিক গিওভানি জেন্টিলে ফ্যাসিসমোর মতাদর্শ অনুযায়ী যে তত্ত্ব প্রচারিত হয় তাকেই ফ্যাসিবাদী তত্ত্ব বলা হয়। হেগেলীয় দার্শনিক গিওভানি জেন্টিলে ফ্যাসিসমো, এই ভদ্রলোকের নাম, যার মতাদর্শ বা তত্ত্ব ছিল এই ফ্যাসিজম বা ফ্যাসিবাদ। এই তত্ত্ব ইটালিতে প্রথম বিশ্বযুদ্ধের রাজনৈতিক উত্থান পতনের পর্বে আমরা লক্ষ্য করি। এবং ভার্সাই সন্ধি বা শান্তি চুক্তির মধ্য দিয়ে ইটালি যে আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তার কোনোটাই পরিপূর্ণ হলো না। ফলে স্বাভাবিকভাবে ইটালিতে একটা বিকল্প ধরনের শাসন ব্যবস্থার পথ তৈরি হলো। বিশেষ করে ইটালিবাসীর হতাশা বৃদ্ধির সাথে সাথে ইটালির জনগণের আর্থিক শোচনীয়তা, অত্যধিক মুদ্রাস্ফীতি, কম উৎপাদন, বন্ধ কলকারখানা, শ্রমিক শ্রেণীর অসন্তোষ, দেশব্যাপী অর্থনৈতিক অনটন, কৃষক বিপ্লব বা বিক্ষোভ, নানা ঘটনাতে ইটালি অশান্ত হয়ে উঠতে থাকে। এর সাথে যুক্ত হয় 1919-এর রাজনৈতিক অস্থিরতা, যে রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তির একমাত্র পন্থা ইটালি অনুভব করেছিল একটা সুদৃঢ় সরকার ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। প্রয়োজনীয় উপলব্ধির মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে এই অস্থিরতা ইটালিতে একনায়কতান্ত্রিক শাসনে বা ক্ষমতা দখলের পথকে প্রশস্ত করে, যার প্রথম পর্ব আমরা বলতে পারি 1922 থেকে 1926। এই পর্বে বেনিটো মুসোলিনি
তিনি ক্ষমতা দখল করে ইটালিতে নানা সন্ত্রাস ও দমনমূলক কাজ চালিয়ে একটা সর্বময় ক্ষমতা প্রতিষ্ঠা করেন এবং সমস্ত রকম গণতান্ত্রিক চিন্তা চেতনাকে তিনি বাতিল বলে ঘোষণা করে তার রাজনৈতিক দল, ফ্যাসিস্ট দল, তাকে বৈধতা প্রদান করে। আবার দ্বিতীয় পর্ব আমরা যদি লক্ষ্য করি 1927 থেকে 1939, এই পর্বেও ফ্যাসিস্ট ইটালি ফ্যাসিবাদী মতাদর্শকেই সর্বাগ্রে স্থান দেয় এবং মুসোলিনির নেতৃত্বে কৃষি, শিল্প, অর্থনীতি, শ্রমিক সংগঠনের উপর রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ তৈরি হয়। প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের মূল কথা হল রাষ্ট্রের সর্বময় প্রাধান্য এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা। আসলে ফ্যাসিজমের অর্থ হচ্ছে একগুচ্ছ বা একসঙ্গে গ্রথিত, একগুচ্ছ বা একসঙ্গে গ্রথিত, অর্থাৎ সমস্ত কিছুকে একটা ছাতার তলে এনে তাকে নিয়ন্ত্রণ করে। এটা অগণতান্ত্রিক, উদারতন্ত্র বিরোধী, সমাজতন্ত্র বিরোধী এবং উগ্র জাতীয়তাবাদের ধারক এবং বাহক। এবং এই শাসন ব্যবস্থা 1922 থেকে 1944 পর্যন্ত ইটালিতে বিরাজমান ছিল। এবং বেনিটো মুসোলিনি এই পর্বে আন্তর্জাতিক রাজনীতিকে তার নীতি আদর্শের দ্বারা ভীষণভাবে প্রভাবিত করেছিলেন। যাই হোক, ফ্যাসিবাদী ভাবাদর্শে যে বৈশিষ্ট্যগুলি আমরা উপলব্ধি করি তা হচ্ছে পুঁজিবাদী শোষণ এবং হিংসাত্মক সাম্রাজ্যবাদের সম্প্রসারণ, অর্থাৎ পুঁজিবাদী শোষণ এবং হিংসাত্মক সাম্রাজ্যবাদী সম্প্রসারণ। এর পাশাপাশি বিরুদ্ধ মতাদর্শের উপর আক্রমণ এবং নিষ্ঠুরতা এবং অসহিষ্ণুতা প্রদর্শন, উগ্র জাতীয়তাবাদ, জাতি শ্রেষ্ঠত্বের অভিমান বজায় রাখা, সমাজতন্ত্র বিরোধী চিন্তাভাবনার বিকাশ, ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠনগুলোর অস্তিত্বকে বিপন্ন করে তোলা, এলিটিজম বা আভিজাত্যকে প্রাধান্য দেওয়া, সাম্রাজ্যবাদের সম্প্রসারণের জন্য যে কোনো পন্থা, সেটা যুদ্ধ হতে পারে, গণহত্যা হতে পারে, অত্যাচার হতে পারে, সব রকম হিংসাকে গ্রহণ করা, একনায়কতন্ত্রী কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। আসলে ফ্যাসিবাদ ছিল এক ধরনের কর্মপ্রধান মতাদর্শ। মুসোলিনির একনায়কতন্ত্রী শাসনের সমর্থনে এই ধরনের দর্শন উপযোগ। 1936 সালে মুসোলিনি কর্তৃক ডক্ট্রিন অফ ফ্যাসিজম এর উৎপত্তির প্রসঙ্গটি উঠে আসে এবং সেখানে কিন্তু হেগেলীয় দার্শনিক গিওভানি জেন্টিলে
ফ্যাসিসমোর কথা উল্লেখ করা হয় এবং তার থেকে কিন্তু ফ্যাসিবাদ এই চিন্তা চেতনার বিকাশ। ফ্যাসিবাদী চিন্তার মূল বিষয় হলো রাষ্ট্র হচ্ছে একটা স্বাধীন জৈবিক সত্তা, এর নিজস্ব ইচ্ছা, উদ্দেশ্য এবং ব্যক্তিত্ব আছে। এর সর্বব্যাপী আধিপত্যবাদ ফ্যাসিবাদের সবচেয়ে বড় বিষয়। রাষ্ট্র সর্বগ্রাসী, কর্তৃত্বের ও সব রকমের নিয়ন্ত্রণের একমাত্র অধিকারী। যেহেতু রাষ্ট্রের উপরে আর কিছু থাকতে পারে না, তাই রাষ্ট্রের যে কোনো কারণে সব রকম ব্যক্তি স্বার্থকে রাষ্ট্রের কল্যাণ ব্যক্তি বিসর্জন দিতে বাধ্য বা রাষ্ট্র একমাত্র হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার বা সার্বজনীন বিবেক ও নৈতিকতার পূর্ণ প্রতীক। অর্থাৎ রাষ্ট্রের সাথে স্বার্থে ব্যক্তি বলি প্রদত্ত। রাষ্ট্রের প্রয়োজনে কোনো মানুষকে হত্যা করা যেতে পারে, রাষ্ট্রের প্রয়োজনে কোনো ব্যক্তির সমস্ত রকমের স্বাধীনতাকে হরণ করা যেতে পারে। রাষ্ট্র চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী, যে কারণে মুসোলিনি বারবার প্রচার করেছিলেন রাষ্ট্রের মধ্যেই সমস্ত কিছু, রাষ্ট্রের বিরুদ্ধে কিছু নয়, রাষ্ট্রের বাইরেও কিছু নয়। এবং রাষ্ট্রের মাধ্যমেই ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব। এবং ফ্যাসিবাদী রাষ্ট্র দর্শন জনগণের সমস্ত ধরনের যুক্তিবাদী প্রবণতাকে আক্রমণ করেছিল। এর আরেকটা বৈশিষ্ট্য গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ ও সাম্যনীতির ঘোর বিরোধিতা করা। যদিও মুসোলিনি প্রথম জীবনে কিন্তু একজন কঠোর সাম্যবাদী ছিলেন, পরে তার এই পরিবর্তন হয়। তিনি সাম্যবাদকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তার ভাষায় নারীর কাছে মাতৃত্ব যেমন স্বাভাবিক, পুরুষের কাছে যুদ্ধ তেমনি স্বাভাবিক। অর্থাৎ সম্প্রসারণ ফ্যাসিবাদ এই রাষ্ট্র দর্শনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এবং উগ্র জাত্যাভিমান বা উগ্র জাতীয়তাবাদ এই ধরনের রাষ্ট্র দর্শনের উল্লেখযোগ্য দিক। এবং সেই নীতির দ্বারা চালিত হয়ে কিন্তু বেনিটো মুসোলিনি তার অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি চালিয়েছিলেন এবং সেই মতো ইউরোপীয় রাজনীতিতে সে অংশগ্রহণ করেছিল। বিশেষ করে স্পেনের গৃহযুদ্ধ, অক্ষশক্তি চুক্তি, রোম বার্লিন টোকিও অক্ষশক্তি চুক্তি 1936, এগুলির সাথে নিজেকে সংযুক্ত করেছিল। কাজেই ফ্যাসিবাদ গণতন্ত্র বিরোধী, সাম্যবাদ বিরোধী একটা একনায়কতান্ত্রিক মতাদর্শ, যা প্রথম বিশ্বযুদ্ধ অবসান পর্বে ইটালিকে কেন্দ্র করে বেনিটো মুসোলিনির নেতৃত্বে
গড়ে উঠেছিল, এক সর্বগ্রাসী আধিপত্যবাদী ধারণা বা মতাদর্শ। আমার পরবর্তী আলোচনার বিষয় নাৎসিবাদ ও জার্মানি। 1920-এর দশকের শেষ পর্বে এবং 30-এর দশকের সূচনা লগ্ন থেকে ইউরোপের রাষ্ট্রচিন্তায়, বিশেষ করে জার্মানিতে, ধাপে ধাপে পর্যায়ক্রমে যেটা স্পষ্ট করে বলা যায় 1929 থেকে 1932 এই একটা পর্ব, 1932 থেকে পরবর্তী পর্বে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে এক বিশেষ ফ্যাসিবাদী চিন্তা একটা ভিন্ন নাম নিয়ে জার্মানি তথা ইউরোপে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জাতীয়তাবাদকে আক্রান্ত করে তুলেছিল। তা হচ্ছে হিটলারের নাৎসিবাদী চিন্তা চেতনা। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং জার্মানির জনগণ দীর্ঘদিন একনায়কতান্ত্রিক শাসনে অভ্যস্ত থাকার পর এই ধরনের গণতান্ত্রিক চিন্তা চেতনার সাথে নিজেদেরকে ঠিক তুলে ধরতে বা চালিয়ে নিতে সক্ষম ছিল না বা মেলে ধরতে সক্ষম ছিল না, সেটা আমি ইতিপূর্বে আমার পূর্ববর্তী আলোচনায় পাঠক সমাজকে অবগত করেছি এবং পূর্ববর্তী ইউনিট পাঠ্যক্রমে ইউনিট নাম্বার 10 এবং 11 পর্বে ভাইমার প্রজাতন্ত্র, ন্যাশনালিজম, ডেমোক্রেসি এই আলোচনা পর্বে আপনারা উপলব্ধি করেছেন। তবে জার্মানিতে অ্যাডলফ হিটলার যে নাৎসিবাদী চিন্তা চেতন বিস্তার ঘটিয়েছিল, সেখানে কিন্তু জার্মানির সামরিক বাহিনী বিশেষ ভূমিকা ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে যুদ্ধ অপরাধী ঘোষণা করে এবং সেই যুদ্ধের সেনাবাহিনীতে অংশগ্রহণকারী হিটলারকেও কিন্তু বন্দী করা হয়েছিল এবং কারাগারে থাকাকালীন সময় পর্বে হিটলার মেইন ক্যাম্প তার আত্মজীবন রচনা করেন এবং সেখানে তিনি এমন এক নায়ক শাসকের কল্পনা এবং এমন এক শাসন ব্যবস্থা তত্ত্ব হাজির করেন যা জার্মানির জনগণ বা জার্মান জাতি উপযোগী এবং জার্মান জনগণ বা জার্মান জাতি খুব দ্রুততার সঙ্গে হিটলারের সেই চিন্তা চেতনা সাথে একাত্মবোধ করে। এবং ফ্যাসিস্ট মতবাদের প্রতিধ্বনি কিন্তু নাৎসি মতবাদে
লক্ষ্য করা যায়। এই মতবাদও ফ্যাসিবাদের ন্যায় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের একটা টুকরো 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 অংশ জোড়াতালি দিয়ে গড়ে উঠেছিল। তাই এখানে সামঞ্জস্যপূর্ণ মতাদর্শের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করি না। হিটলার তার মেইন ক্যাম্পে এ কথা উল্লেখ করেছেন। নাৎসিবাদের ন্যায় জঙ্গি ও সংকীর্ণ উগ্র জাতীয়তাবাদের আদর্শ হিটলার প্রচার করেছিলেন এবং তিনি এটা প্রচার করার চেষ্টা করেছিলেন যে ভার্সাই সন্ধি ব্যবস্থার মধ্য দিয়ে জার্মানির উপর অন্যায়ভাবে জার্মান জাতিকে সমস্ত দিক থেকে বিপন্ন করার একটা চেষ্টা চলেছিল। তাই নাৎসিবাদ সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির কে কেন্দ্র করে বা একটা রাজনৈতিক দলকে কেন্দ্র করে শাসনের যে তত্ত্ব হাজির করে, তারা বীর পূজাকে প্রাধান্য দেয় এবং যুক্তি প্রবণতার ঘোর বিরোধী হয়, উগ্র জাতীয়তাবাদের সমর্থক হয় এবং সংকীর্ণ জাতীয়তাবাদে দ্বারা চালিত হয়। এবং পুনরায় জার্মানি বা জার্মান জাতি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই তার যে সম্প্রসারণের প্রয়োজন, হিটলার সেই বিষয়টাকেও সামনে আনার চেষ্টা করে। এবং হিটলার প্রচার করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা জার্মান জাতিকে একত্রিত করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে জার্মান জাতিকে প্রতিষ্ঠা করে। এবং তিনি যুদ্ধকে নাৎসিবাদের মূল মন্ত্র হিসেবে মনে করতেন। যুদ্ধের মাধ্যমে পররাজ্য গ্রাসের ক্ষেত্রে জার্মানির কোনো আন্তর্জাতিক আইন, সন্ধি বা বিধিনিষেধকে মানবে না। ফ্যাসিবাদী ন্যায় নাৎসিবাদী শক্তি প্রয়োগের উপর সম্পূর্ণ আস্থা স্থাপন করে এবং এইভাবে হিটলার সমগ্র 1930-এর দশক তার রাজনৈতিক আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেন, যা চূড়ান্ত প্রতিফলন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আগমনের মধ্য দিয়ে লক্ষ্য করি। প্রকৃতপক্ষে নাৎসিবাদ এবং ফ্যাসিবাদ অনেকটা কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম এই শব্দ যেমন একই মুদ্রার এপিঠ ও ওপিঠ, তেমনি নাৎসিবাদী মতাদর্শ এবং ফ্যাসিবাদী মতাদর্শ রাজনৈতিক দর্শনের এপিঠ আর ওপিঠ, যার মূল কথা হলো গণতন্ত্রকে বিপন্ন করা, সাম্যের ধারণাকে বর্জন করা এবং রাজনৈতিক একনায়কতান্ত্রিক শাসনকে কায়েম করা, যা বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন
রাষ্ট্রপ্রধানদের দ্বারা প্রবাহমান। উপরে গণতন্ত্র, কার্যত ফ্যাসিবাদ বা নাৎসিবাদী রাষ্ট্রযন্ত্র। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি।